গোপন অভিযানে দেশে আনা বিদেশে হত্যাকাণ্ডের পরিকল্পনা, গোয়েন্দা সংস্থার ভূমিকা এবং রাজনৈতিক হস্তক্ষেপ। এ যেন অ্যাকশন থ্রিলার সিনেমার কাহিনীর বাস্তব রূপান্তর, কিংবা তার থেকেও বেশি কিছু। কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার দেশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরে উঠে এসেছে বিস্ময়কর এক জটিল চিত্র। তার দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে একের পর এক ভীতিকর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। সিনেমার স্ক্রিপ্টও যেন হার মেনে যাবে তার কাহিনীর কাছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাঁর সহযোগীরা। আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে নিয়ে ফেসবুকে কয়েকটি পোস্ট করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। পোস্টে তিনি বিস্তারিত চাঞ্চল্যকর যে সমস্ত তথ্য জানিয়েছেন সেগুলো হলো 2001 সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের 23 জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ 23 অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। কিন্তু সুব্রত প্রায় অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত, চাঁদার টাকা সংগ্রহ করত এবং বসবাসের জন্য যশোর শহরের বেজপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও ভাড়া নেয়। সুব্রত দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, ঋতু ও রিপন এখানেই অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবারও সীমান্ত পার হয়ে কলকাতায় চলে যেত। এর মাঝেই কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করে। তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় এস্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল যারা দেশটির সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস.কে চক্রবর্তী। তখন থেকেই মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা MI এর সাথে সম্পর্ক শুরু হয়। জয় শারীরিকভাবে ফিট না হওয়ায় র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে। পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড লিবারেশন অফ নাগাল্যান্ডস সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেই সব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র, অর্থ সহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেই সবের ব্যবস্থা করে দেয়। 2003 সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকায় একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার 7 বছরের সন্তানকে হত্যা করে। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিমকে গুলি করে হত্যা করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামে পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই মুস্তাকিম। এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন। কিছু ছবি পাওয়া যায় যা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিশেষ পাসপোর্টের, যা কেবল বাংলাদেশ ও ভারতে যাতায়াতের জন্যই ইস্যু করা হয় 2001 সালের 2 আগস্ট, যখন দেশে 8ম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।
বিশ্বস্ত সূত্রে পাওয়া এই সম্পূর্ণ পাসপোর্টটি যাচাই করে দেখা যায় মোহাম্মদ আলী ছদ্মনামে নেয়া এই পাসপোর্ট ব্যবহার করে সুব্রত বাইন ওরফে মোহাম্মদ আলী 2001 সালের 8 অক্টোবর সর্বপ্রথম বাংলা বান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভিসা প্রদান করা হয় 7 অক্টোবর 2001 সালে। এর প্রায় 3 মাস পর 7 জানুয়ারি 2002 সালে আবারও বাংলাদেশে ফেরত আসে সুব্রত বাইন। এভাবে তার বাংলাদেশ ভারত যাতায়াত চলতেই থাকে। পাসপোর্টে সকল ইমিগ্রেশন সিল ভিসা যাচাই করে পাওয়া গেছে 13 জুন 2004 পর্যন্ত সর্বমোট 9 বার মোহাম্মদ আলী নামের বিশেষ পাসপোর্টটি ব্যবহার করে ভারতীয় ভিসা গ্রহণ করে সুব্রত বাইন। এক্সিট এন্ট্রি করে 32 বার। সূত্রটি জানিয়েছে এই সময়ের ভিতর বাংলাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি টার্গেটেড কিলিং সংগঠিত করে সুব্রত। প্রতিবার এক একটি হত্যা করেই ভারতে পাড়ি জমাত এই খুনি। তার সর্বশেষ পাসপোর্টে 13 জুন 2004 একটি সিঙ্গেল এন্ট্রি ভারতীয় ভিসা ইস্যু করা হয়, যার মেয়াদ 12 জুলাই 2004 পর্যন্ত। কিন্তু ভিসার মেয়াদ পার হয়ে গেলেও 6 সেপ্টেম্বর 2004 পর্যন্ত ভারতে অবস্থান করতে তাকে সম্ভবত তেমন কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। সর্বশেষ পাসপোর্টটি ব্যবহার করে সুব্রত বাইন বাংলাদেশে প্রবেশ করে 6 সেপ্টেম্বর 2004। পরবর্তীতে এই পাসপোর্ট আর কোনো ভিসা কিংবা বহির্গমন সিল লক্ষ্য করা যায়নি। ইন্টারেস্টিং হলো এর প্রায় 3 বছর পর 14 মে 2007 মোহাম্মদ আলী নামে একটি ভারতীয় পাসপোর্ট প্রদান করা হয় সুব্রতকে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু করা হয়। তখন কলকাতা সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেপ্তারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর, পরে চীনে গিয়ে থিতু হন। সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানেই ছিলেন। চীনের খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমান। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়। সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেমনের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয় এবং তাদের লক্ষ্য ছিল টাইগার মেমন এর মাধ্যমে কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের। কিন্তু এই মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে। 2023 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতার এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হয়। এ সময় সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ প্রদান করেন। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া চলতে থাকে। 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অবহিত করে। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলে এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করে। কাজ হবার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে, এই বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ রয়েছে এবং সর্বোচ্চ মহলে গ্রিন সিগন্যাল পেলেই পাঠানো হবে এবং তার বেশভূষায় যেন পাকিস্তানি মনে হয় এই ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়।
কিন্তু 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর জিয়াউল হাসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ের পিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের জন্য অপেক্ষার কথা জানানো হয়। এরপর থেকে সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে, পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের কাছে এবং সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশের স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সাথে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটন। এটাই ছিল জুলকারনাইন সায়েরের পোস্টে। এইদিকে গোয়েন্দা সূত্র বলছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে কোনো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া ছাড়াই রাতের আঁধারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় সুব্রত বাইনকে। তার অবস্থান ছিল ভারতের কলকাতা প্রেসিডেন্সি জেলে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও সামরিক গোয়েন্দা সংস্থা এমআই তাকে বহুদিন ধরে নজরে রেখেছিল। ধারণা করা হয় তারা সুব্রতকে মূল্যবান সম্পদ বা অ্যাসেট হিসেবে ব্যবহার করছিল। তাকে দেশে ফেরানোর জন্য কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না, বরং অভিযোগ উঠেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানে তাকে ফিরিয়ে আনা হয়। সূত্র অনুযায়ী সুব্রতকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছিল যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার জন্য। পরিকল্পনা ছিল শুক্রবার জুম্মার নামাজের সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হবে। সফলতা পেলে সুব্রতকে মেরে ফেলে প্রমাণ মুছে ফেলার কথাও ছিল পরিকল্পনার গোপন অংশে। এই মিশনের জন্য তাকে স্নাইপিং রাইফেল প্রশিক্ষণ, রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষমতায় গড়ে তোলা হয়। এমনকি পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে কাজটি সম্পন্ন করার পর কানাডায় পুনর্বাসনের পরিকল্পনাও ছিল তাদের। 2025 সালের মে মাসে যৌথ বাহিনীর কুষ্টিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। বর্তমানে তিনি 8 দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে দেওয়া তথ্য অনুসারে তার দল রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছিল, যার মধ্যে বিএনপি, জামায়াত ও নবগঠিত এনসিপির নেতারা ছিলেন। লক্ষ্যে ছিলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ অনেকেই। অস্ত্র আনা হতো সীমান্ত দিয়ে, আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায়, মগবাজার, গুলশান, শাহবাগ, পাড্ডা প্রভৃতি স্থানে সক্রিয় সন্ত্রাসী চক্রের হাতে। সুব্রত বাইনে দেয়া তথ্য অনুসারে এই মিশনের পেছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল। তিনি দাবি করেন এই সমস্ত হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় পুনরায় আনার পরিকল্পনা করা হচ্ছিল। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রে জানা গেছে 2023 সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল হাসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুব্রতের সাথে দেখা করেন এবং পরিকল্পনা বিষয়ে অবগত করেন। এমনকি লন্ডনে সহযোগিতার জন্য হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের নামও আসে সুব্রতের বক্তব্যে। 2022 সালে মিডিয়ায় ছড়িয়ে পড়ে সুব্রত বাইন নিহত হয়েছেন। ওই খবরে বিশ্বাস করে তার মা কামলিনী বাইন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু বাস্তবে সেই সময় সুব্রত বাইন ছিলেন জীবিত এবং সরকারের স্পর্শকাতর একটি মিশনে অংশ নিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।